দাখিল 2027। তো দেখো বাংলা প্রথম পত্রে আজকে আমরা তোমাদের শোভা যে গল্প আছে সিলেবাসের অন্তর্ভুক্ত এই শোভা গল্পটা আজকে আমরা শেষ করব। ঠিক আছে, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এই যে শোভা গল্প এই ইনশাআল্লাহ সম্পূর্ণটা আজকে আমরা শেষ করব। তো দেখো এই শোভা গল্পের লেখকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, শোভা গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তো প্রথমে আমরা গল্পের মূল ভাবটা একটু জানবো। যখন আমরা সম্পূর্ণ গল্পের মূল ভাবটা একটু জেনে নিব, এরপরে যদি আমরা গল্পটা সম্পূর্ণ পড়ি তাহলে আমরা খুব ভালো বুঝতে পারবো। তো দেখো প্রথমে আমাদের এই গল্পের মূল ভাবটা কি, মানে এই গল্পের মধ্যে কি সম্পর্কে বলা হবে। দেখো শোভা একটি মেয়ে। ঠিক আছে, তো শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দেখো যেই লাইনগুলো গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেগুলো তোমাদের একদম কালার করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের এমসিকিউর জন্য হোক, হ্যাঁ, বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হোক, আমরা কিন্তু একদম কালারিং করে দিয়েছি যাতে করে তোমরা সহজে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, যে কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। তো শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে, এটা মনে রাখবা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে যে এটা বাস না, এটা হবে বাক প্রতিবন্ধী। ঠিক আছে, বাক প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মহত্ব গল্পটি অমর হয়ে আছে। অর্থাৎ শোভা কথা বলতে পারে না। বাক প্রতিবন্ধী বলতে কিন্তু আমরা বুঝি যারা কথা বলতে পারে না। ঠিক আছে, তো শোভা কথা বলতে পারে না, শোভা কথা বলতে পারে না। মা মনে করেন, মানে শোভার যে মা আছে, শোভার মা মনে করেন এ তার নিয়তির দোষ, মানে আমরা বলি না যে এটা আমার কপালের দোষ, আমার ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। শোভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ, আমাদের সামনে আসবে। বাণীকণ্ঠ অর্থাৎ শোভার বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটা আশ্রয় জগৎ আছে যারা কথা বলতে পারে না। সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। অর্থাৎ আমরা গল্পের মধ্যে দেখতে পাবো যে সবার সাথে তার ওই পাড়ার কোনো ছেলে মেয়েরা তার সাথে খেলে না, তার সাথে মিশে না। হ্যাঁ, কিন্তু তাই বলে সবার বন্ধু নাই এমন না, সবার বন্ধু আছে। সবাদের গোয়ালের ঘরে, হ্যাঁ, দুইটা গাভী আছে, একটা নাম সর্বস্ব, একটা নাম হচ্ছে পাঙ্গুলি। ঠিক আছে, তো সবার যখন মন খারাপ হয়, কথা বলতে ইচ্ছা হয়, হ্যাঁ, মানে ভাব প্রকাশ করতে ইচ্ছা হয়, তখন যখন শোভার নাকি ভাব প্রকাশ করতে ইচ্ছা হয়, তখন শোভা সেই গোয়ালের গাভী দুইটার কাছে যায়। তারপর পোষা বিড়াল আছে, ঠিক আছে, এই যে দেখো সেই পোষা প্রাণীদের পোষা বিড়াল আছে, ওদের কাছে যায় শোভা। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে তাদের সে খুব কাছের জন, সে তাদের খুব কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। ঠিক আছে, মানে প্রকৃতি যেমন কথা বলতে পারে না, ঠিক তেমনই সবাই প্রকৃতির কাছে কি পায়, আশ্রয় পায়। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধ উন্মেষ ঘটাতে চেয়েছেন। অর্থাৎ যারা কিনা তোমার বাক প্রতিবন্ধী বা বিভিন্নভাবে যারা প্রতিবন্ধী, ওদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তাদেরকে বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে, তাদের এই কষ্ট তারা অনুভব না করে, সেজন্য তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত। অর্থাৎ তাহলে আমরা এই গল্পের মূল ভাবটা বুঝতে পারলাম যে এখানে এই গল্পের মূল চরিত্র হচ্ছে শোভা। শোভা কথা বলতে পারে না, যার কারণে পাড়ার কোনো ছেলে মেয়ে তার সাথে খেলে না, মেশে না। ঠিক আছে, এবং তার মা মনে করেন এটা তার কি নিয়তির দোষ, মানে ভাগ্য খারাপ। হ্যাঁ, কিন্তু তার বাবা বাণীকণ্ঠ তাকে খুব ভালোবাসেন। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আমরা আমাদের গল্পটা আমরা শুরু করি, তাহলে আমরা খুব ইজিলি আমরা আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, দেখো এখানে তোমাদের জন্য একদম কালারিং করে দিয়েছি। তাহলে মেয়েটির নাম যখন শোভাসিনী রাখা হয়েছিল, তার মানে আমরা বুঝতে পারলাম শোভার মূল নাম, মানে সম্পূর্ণ নাম হচ্ছে শোভাসিনী। শোভাসিনী মানে কি, যার মুখের কথাগুলো সুন্দর, ভাষা সুন্দর, তাকে বলা হয় সুভাষিনী। ঠিক আছে, তো বলতেছে যে মেয়েটির নাম যখন শোভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানতো, হ্যাঁ, জানতো যে সে বোবা হইবে। মানে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন কেউ তো বলতে পারে না যে সে বোবা হবে, তাই না? মানুষ তো কত সুন্দর সুন্দর নাম রাখে তার সন্তানের। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তার মানে সবার আরো দুইটা বোন আছে। তার একজনের নাম হচ্ছে সুকেশিনী, যার চুল সুন্দর, সুহাসিনী, যার হাসি সুন্দর। ঠিক আছে, তাই মিলের অনুরোধে, হ্যাঁ, তাহার বাপ মেয়েটির ছোট মেয়েটি, তার ছোট মেয়েটির নাম রাখে শোভাসিনী। তাহলে শোভার সম্পূর্ণ নামটা কি? সম্পূর্ণ নামটা হচ্ছে শোভাসিনী। এখন সকলে তাকে সংক্ষেপে শোভা বলে ডাকে। ঠিক আছে, ওকে। তাহলে দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়েছে। মানে কোন রকম ভাবে অর্থ, হ্যাঁ, করে তোমার আয় করে, হ্যাঁ, জোগাড় করে বড় দুইটার মেয়ের কি করছে, বিবাহ দিয়ে দিছে। এখন ছোট মেয়েটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করতেছে। মানে এখন ছোট মেয়ে তো বোবা, এটা এখন কি করবে, তাই না? এই নিয়ে মার মনটা কষ্ট। ঠিক আছে, দেখো
সে কথা কয় না, মানে শোভা কথা বলতে পারে না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। আচ্ছা, বোবা মানুষ কথা বলতে পারে না, এখন তাকে যে আমরা একটা কথা, খারাপ কথা শোনাই বা তাকে যেন বকাঝকা করে ধমক দিই, সে তো এটা অনুভব করে, তাই না? এই জন্য তাহার সাক্ষাতে সকলেই তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। মানে সবাই মনে ভাবত যে সে বিধাতার পক্ষ থেকে সে অভিশাপ রূপে পৃথিবীতে আসছে, সেইটা মনে করতো। তাহার ফল এই হইয়াছে। এইটা তার ফলটা কি হয়েছে দেখো, সাধারণ দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিত, মানে মানুষের সামনে তেমন যাইতো না, ও সবাই তাকে নিয়ে ঠাট্টা করতো, তাকে নিয়ে দুশ্চিন্তা করতো। এই জন্য সর্বদাই সে কি করতো, নিজেকে সে লুকায় রাখতো। ঠিক আছে, মনে করি তো আমাকে সবাই বলিলে বাঁচি, মানে আমার কথা যদি সবাই মনে না রাখে, আমাকে সবাই ভুলে যায়, তাহলে আমি বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো বলে? পিতামাতার মনে সে সর্বদাই সে জাগরুক ছিল, মানে পিতার মতো তার বাবা মা সর্বদাই তাকে নিয়ে চিন্তা করতো যে এখন মেয়েটাকে কি করা যায়, তাই না? তাকে নিয়ে চিন্তা করতো। দেখো, বিশেষত তাহার এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ, সৃজনশীলের ক্ষেত্রে একদম মাস্ট বি গুরুত্বপূর্ণ এগুলা। ঠিক আছে, এখন যে লাইনগুলো পড়াবো দেখো, লাল দেওয়া আছে এখানে। তাহলে বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। ঠিক আছে, তাহলে দেখবা তুমি, মানে ছেলের তুলনায় মেয়েদেরকে মায়েরা নিজের একটা অংশরূপে দেখে। মেয়ে যদি কোনো সমস্যা, শারীরিক সমস্যা থাকে বা মানসিক যে কোনো সমস্যা থাকলে, তাহলে মা মনে করে এটা তার জন্য হয়েছে, বা তার কোনো কারণে ভুলের কারণে হয়তো এটা হয়েছে। ঠিক আছে, বা তার নিয়তির দোষ, মানে এরকম একটা অংশ হিসাবে দেখেন। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ, তাহলে কন্যার পিতার নাম কি? কন্যার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। ঠিক আছে, কন্যার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। ওকে, তাহলে কন্যার দেখো এই যে কন্যার পিতা বাণীকণ্ঠ শোভাকে কি করতো? তাহার অন্য মেয়েদের অপেক্ষা একটু বেশি ভালোবাসিতেন, কারণ এটা বোবা, তাই না? অবশ্যই আমরা অনেক সময় প্রতিবন্ধী বা ছোট মেয়েকে কিন্তু সবাই বেশি ভালোবাসে, কিন্তু তাকে একটু বেশি ভালোবাসে তার বাবা। কিন্তু মা তাহাকে নিজের গর্বের কলঙ্ক ধ্যান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন, মনে করি এটা তার গর্বের কলঙ্ক। এই জন্য এই ছোট মেয়ে সবার প্রতি তার মা কি ছিল? খুবই বিরক্ত ছিল। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে সবার মা কার প্রতি বিরক্ত ছিল? সবার প্রতি। ঠিক আছে, এভাবে ঘুরে ফিরে আসতে পারে, সমস্যা নেই। এবার দেখো যে সবার কি ছিল না, শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লববিষ্ট বড় বড় দুটি কালো চক্ষু তার ছিল, বড় বড় একদম কালো চক্ষু তার ছিল। তাহার উষ্ঠা মানে হচ্ছে তোমার ঠোঁট, ভাবের আভাস মাত্র কচি কিশোরের মতো কাঁপিয়া উঠিত। এরপর দেখো, কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়ে লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে তর্জমা করতে হয় না। তাহলে কোন চোখকে তর্জমা করতে হয় না? কালো চোখকে কি করতে হয় না? কালো চোখকে তর্জমা করতে হয় না। সকল সময় কি করতে, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, মানে কালো চোখকে দেখলে মানুষ এমনিতে কোনো কিছু বুঝতে পারে। ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো স্নান নিভিয়ে আসে। এই লাইনগুলো তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা পড়লাম। ঠিক আছে, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো ভাই তোমাদেরকে দেখাই দিয়েছি এখানে। দেখো, তাহলে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির একটি বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করতো। মানুষ সবসময় নীরব থাকতো, চুপচাপ থাকতো, মানুষ কথাই বলতে পারে না, সেহেতু চুপচাপই থাকবে, নীরব থাকবে, ঠিক না? এই জন্য কি করতো দেখো, এই যে সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করতো। ঠিক আছে, তাহার সহিত খেলতো না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। দ্বিপ্রহর দুপুরবেলা দেখবা যে ওই সময় তেমন কোনো হইচই নাই, চারিদিকে একদম বিজন মূর্তি, মানে একদম নীরব থাকে, ঠিক না? এরকমের। তাহলে এগুলো আমাদের সৃজনশীলতার কাজে লাগবে। যে সবাই কথা বলতে পারে না, ঠিক আছে, তার মা তার প্রতি বিরক্ত, তার মা তাকে নিজের গর্বের কলঙ্ক মনে করে তার প্রতি বিরক্ত থাকতো, এবং পাড়ার ছেলেমেয়েরা তার সাথে কি করতো না, মিশতো না, খেলতো না, তাকে ভয় করতো। এগুলো তোমাকে তোমার সৃজনশীলতা তোমাকে লিখতে হবে। এখন তাকে যে কথাগুলো তোমাদেরকে বলছে। এরপর দেখো, গ্রামের নাম চণ্ডীপুর। গ্রামের নাম কি? চণ্ডীপুর। এটা তোমার সামনে আসবে। ঠিক আছে, নদীটি
গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার না, মানে বেশ একটা বড় না আর কি। হ্যাঁ, নিরসা তন্নি তন্নি নদীটি আকুল আপন আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারে গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া, এটা তরু হবে, এখানে ফোটাটা হয় নাই, তরুচ্ছায়া গণ উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী কি করে, এই যে আত্মবৃষ্টিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনাকে অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না। দেখো এরপর দেখো বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। তাহলে এমসির মধ্যে আসতে হবে বাণীকণ্ঠের ঘর কোথায়, নদীর নিচে, উপরে, নদীর পাশে, এভাবে বলতে পারো। তখন তুমি এখানে যাবো, তারপর নদীর একেবারে উপরে মানে একটু উপরে দিকে কি নদীর, ঠিক আছে। আবার নদীর উপরে মানে কিন্তু এরকম না যে নদীর উপরে সে বসবাস করে। তাহার বাখারির বেড়া, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই লাইনগুলো ভালো করে দেখে রাখো। তাহলে বাখারি বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল ও কলার বাগান, নৌকা পাখি মাত্রই দৃষ্টি আকর্ষণ করে। যখন নদী দিয়ে নৌকা যায় তখন দেখে যে আরে এত সুন্দর, তার এগুলো দেখে তার কি হয়, তাদের আকর্ষণ সৃষ্টি হয় এর প্রতি। এই গার্হস্থ স্বচ্ছতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে আসিয়া বসে। সবাই যখন বাড়ি ঘরে কাজকর্ম শেষ করে তখন কি করে, একটু যখন অবসর হয় তখন সেই নদীর ছায়াতলে একটু এসে বসে। এই যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূর্ণ করিয়া দেয়, এটা গুরুত্বপূর্ণ। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূর্ণ করিয়া দেয়। তাহলে কি তার ভাষার অভাব পূর্ণ করে দেয়? প্রকৃতি। কারণ প্রকৃতিতে যেমন একদম নীরব, প্রকৃতিকে যেমন বুঝে নিতে হয়, ঠিক তেমনই যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির ঘান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরার আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ, এই বিচিত্র গতি, ইহা বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। জিল্লিরব পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত লক্ষ লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, শব্দ, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস। এরপর দেখো গুরুত্বপূর্ণ যে লাইনগুলো, এই যে এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত দুপুরবেলা, ঠিক আছে। স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। মানে যখন সব কিছু একদম নিস্তব্ধ হয়ে যেত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকে। তাহলে কি তোমার যখন দুপুরের বেলা মানে মধ্যাহ্নে যখন একদম সবকিছু নীরব থাকে, প্রকৃতি দেখবে একদম নীরব, ঠিক আছে, তখন সবাই ওই সময়টা কি করতো, সে গিয়ে ওই নদীর তলে, নদীর এখানে গাছের ছায়া সে বসতো। তাহলে সেও তো একদম নিস্তব্ধ, প্রকৃতি নিস্তব্ধ, যেন তারা একজন কি মুখোমুখি হয়ে আছে। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া মানে গাছের ছায়ার নিচে। তাহলে একজন বোবা, নিস্তব্ধ হচ্ছে শোভা, সে গাছের তলায়, আর আরেকজন রৌদ্রে মানে প্রকৃতি রৌদ্রের মধ্যে থাকে, এইটা সম্পূর্ণটা প্রকৃতি। ওকে, এবার দেখো শোভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধু ছিল না তাহা নহে, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বস্ব পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহলে তোমার শোভার গোয়ালের দুটি গাভীর নাম কি? সর্বস্ব পাঙ্গুলি। মোস্ট বি ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর ক্ষেত্রে তোমার মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে এগুলো তোমার কাজে লাগবে, এই জন্য এখানে তোমার দাগা দিয়েছি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনে নাই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছে নাকি, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। শোভা যখন নাকি গোয়ালবাড়ি হাইটে আসতো তখন তারা চিনতো যে শোভা আসতেছে। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝতো। শোভা কখন তাহাদের আদর করতেছে, কখন বৎসনা আমরা ধমক দিই না করতেছে, কখন মিনতি করতেছে, তাহারা তা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত, ঠিক আছে। ওকে, এবার দেখো শোভা গুহারে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বস্বী গ্রীবা মানে গলা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ মানে গাল ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার গোয়াল ঘরে যেত। এইটুকু দাগায় রাখো, এইটুকু। শোভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত?
সবার দিনে 3 বার গোয়াল করে যাইতো। হ্যাঁ, তাহা ছাড়া অনিয়মিত আগমনও তার ছিল, মানে 3 বার রেগুলার 3 বার যাইতো, আবার অনেক সময় বেশি হইতো, অনিয়মিত ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ মানে বোবা, এই মুখ মানে বোবা, হ্যাঁ, মুখ বন্ধু দুটির কাছে আসিত। হ্যাঁ, তাহার সহিষ্ণুতাপূর্ণ হ্যাঁ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন তারা বুঝিতে পারিত। ওই যে গোয়ালে 2টা গাভী, এবং সবার গা ঘেঁষিয়া আসিয়া অল্প অল্পে তাহার হ্যাঁ বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে তাকে চেষ্টা করিত। সবাই যখন ঘরের মধ্যে কোনো কঠিন কথা শুনত। দেখো, ইহারা ছাড়া ছাগল ও বিড়াল শাবকও ছিল, মানে তার ওই যে গোয়ালের 2টা গাভী সর্বস্ব পাঙ্গুলি ছাড়া তার আরো বন্ধু ছিল, যে ছাগল, তারপর হচ্ছে বিড়াল শাবক, এগুলো তো পালতো। কিন্তু তাহার সহিত সবার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সবার গরম কোলটি নিঃসংকোচে দখল করিয়া সুখ নিদ্রায় আয়োজন করিত। অর্থাৎ বিড়াল এখন কোলের মধ্যে এসে কি সুন্দর তারা সে ঘুমায় যাইতে বলতেছে। হ্যাঁ, সবার তাহার গ্রীবা মানে গলা ও পৃষ্ঠে মানে পিঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। তখন বিড়ালের গায়ে মধ্যে একটা হাত বুলাই দিলে হ্যাঁ বিড়াল যেন আরো অনেক ভালো ঘুমাইতেছে, মানে হ্যাঁ সে তার নিদ্রাটা ভালো হইতেছে, এটা এরকম প্রকাশ পায়, এটাই বলতেছে আর কি। উচ্চ শ্রেণীর জীবের মধ্যে সবার আরো একটি সঙ্গী ছিল, উচ্চ শ্রেণী বলতে মানুষের মধ্যে, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। তাহলে সেই বন্ধুটাকে গোসাইদের ছোট ছেলে, নাম তার প্রতাপ, তাহলে গোসাইদ, প্রতাপের বাবার নাম হচ্ছে গোসাইদ, তাহলে গোসাইদের ছোট ছেলে প্রতাপের সাথে তার একটা বন্ধুত্ব ছিল। দেখো, লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে সে কোনো কাজকর্ম করতো না আর কি, আমরা কেন হ্যাঁ এটা অকর্মণ্য, কোনো কাম কাজ করে না, বাদাম না এরকমের। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করছে, মানে বাপ মা মনে করতেছে সে কাজকর্ম করিয়া সংসার উন্নতি করবে, এই আশা বাপ মায়ের সঙ্গে চাইয়া দিচ্ছে, কারণ সে বাদেন না, অলস আলিশা। ঠিক আছে, অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে, কেমন সুবিধা দেখো, আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। কারণ কি? কারণ হচ্ছে কোনো কার্যে আবদ্ধ না থাকার কারণে সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় তারা। ঠিক আছে, শহরে যেমন 1-8টা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য লোক থাকা কি বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে হ্যাঁ অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিককে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ বলতেছে যে এমন 2-4টা লোক কি অকর্ম লোক থাকা ভালো। অনেক সময় দেখা যায় ধরো তুমি একটা কাজের মধ্যে 10 জন লোক কাজ করে, এখন 1 জন লোক আসে নাই, ঠিক আছে, বা 5 জন লোক কাজ করে 2 জন লোক আসে নাই, সেক্ষেত্রে এদেরকে দিয়া ওই সময় ঝটপট কাজ করানো যায়, এটা বলতেছে। এবার দেখো, প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা, এটা পরীক্ষার মধ্যে আসবে, এইটা পরীক্ষার মধ্যে আসবে যে প্রতাপের প্রধান শখ কি, ছিপ ফেলিয়া মাছ ধরা। ঠিক আছে, ছিপ ফেলিয়া মাছ ধরা। এরপর ইহা হইতে অনেক সময় কাটানো সহজ, কারণ এই মাছ ধরতে তো অনেক সময় কিন্তু কাটানো সহজ। হ্যাঁ, অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় সময় এই কাজে নিযুক্ত দেখা যায়। অপরাহ্নে তাকে নদীর তীরে এই কাজ করে দেখা যায়, মানে মাছ ধরতে দেখা যায়। এই উপলক্ষে সবার সহিত তাহার প্রায় সাক্ষাৎ, সবার তো এই সময় নদীর তীরে এসে বসে থাকতো। হ্যাঁ, যে কোনো কাজেই নিযুক্ত থাক, হ্যাঁ একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন হ্যাঁ সঙ্গী হ্যাঁ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। তোমার সংক্ষিপ্ত ভাষণ আসতে পারে বা ক্ষয়ের মধ্যে আসতে পারে যে মাছ ধরার সময় বাক্যহীন হ্যাঁ বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। কেন? কারণ মাছ ধরার সময় যদি একটা কথা বলে ওই সময় কে মাছ ধরা যাবে? ওই সময় তো মাছ ধরা যাবে না। এই জন্য মাছ ধরার সময় যদি নীরব থাকে সবাই, হ্যাঁ তাই না, ওই সময় মাছ ধরতে সহজ। এ বানায় লিখে দেবে, ঠিক আছে। প্রতাপ সভার মর্যাদা বুঝিত, প্রতাপ সভার মর্যাদা বুঝতো, এই জন্য সকলেই সভাকে সভা বলিত। আর প্রতাপ আরেকটু আদর করিয়া সে কি বলতো, সু বলে ডাকতো। সু তার মূল নাম ছিল সুভাষিনী, সুভাষিনী থেকে সংক্ষেপে শোভা, এই শোভা থেকে আরো সংক্ষেপে হ্যাঁ প্রতাপ আদর করে রাখতো যে সু। ঠিক আছে, দেখো এই যে শোভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং হ্যাঁ প্রতাপ হ্যাঁ অনতি দূরে মানে বেশি দূরে না, অনতি দূরে মানে বেশি দূরে না, ঠিক আছে, ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটা করিয়া পান বরাদ্দ ছিল, শোভা তাহা নিজ হাতে সাজাইয়া আনতো। ঠিক আছে, শোভা প্রতাপের জন্য পান সাজাইয়া আনতো প্রতিদিন একটা করে। ঠিক আছে, বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে। মানে শোভা বলতেছে, মানে শোভা যে বসে রয়েছে, মানে সে চাইতেছে যে অনেকক্ষণ তো বসে রয়েছে, তো শোভা প্রতাপের যদি কোনো একটা কাজে আসতে পারতাম, হ্যাঁ একটা কাজে লাগিতে, হ্যাঁ কোনো মতে জানাইয়া দিতে, এই পৃথিবীতে সেও কম অপ্রয়োজনীয় লোক নয়। মানে কাজ করে আমি দেখাই, সবাই মানে বলতেছে আর কি যে কাজ করে আমি দেখাইতে চাই যে আমিও পৃথিবীতে কিনা হ্যাঁ কোনো অপ্রয়োজনীয় লোক নয়, কিন্তু
হ্যাঁ কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করলো। সবাই মনে মনে ভাবতেছে যে মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হয়ে যেত, বলিত তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে সবাই বিধাতার কাছে এমন একটা তোমার ক্ষমতা চাইতো যে আমাকে এমন ক্ষমতা দেওয়া যাতে করে আমি প্রতাপটা আশ্চর্য করতে পারি। ঠিক আছে, সবাই মনে করতো, দেখো সবাই কি মনে করতো, যে সবাই মনে করতো যদি আমি জলকুমারী হইতাম, আস্তে আস্তে জল হতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতো, শোভা যাইতো। হ্যাঁ, প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদৃপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। হ্যাঁ, তাহা কি হইতে পারিত না, যে বলতেছে যে তাহা কি হইতে পারিত না, তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালে রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে। অনেক সময় বলতেছে যে এমন একটা ক্ষমতা তার থাকতো, সে জল থেকে উঠতো। হ্যাঁ, তারপরে যে সাপের মাথার মধ্যে মণি থাকে, ওই একটা মণি সে কি করতো, এইখানে রাইখা যাইতো। ঠিক আছে, ঘাটে রাইখা যাইতো, সব ওইটা নিয়ে জলের মধ্যে ডুব দিয়ে দেখতো যে আরে জলের নিচে সবার কত বড় হ্যাঁ প্রাসাদ, এগুলো দেখতো, তাই না? এই আর কি একটা মানে আশ্চর্য জিনিস। ওকে, তো গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতে সে আশ্চর্য করিতে পারিতেছে না। দেখো সবার বয়স ক্রমেই বাড়িয়ে উঠিতেছে, ক্রমে সে আপনাকে আপনি অনুভব করতেছে, মানে বয়স শেষে আসে, বাড়তেছে, নিজেকে নিজে অনুভব করতেছে, তাই না? যে কোনো একটা পূর্ণিমাতিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, কিন্তু এবং বুঝিতেছে না। হ্যাঁ, গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে সে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও সবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমানা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়া ধম করিতেছে। এমন একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। দেখো প্রায় আমরা শেষের দিকে। এরপর হচ্ছে এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিল, লোকজন নিন্দা আরম্ভ করতে শুরু করলো, এমন কি হ্যাঁ এক ঘর করে দিবে, কারণ ওই সবাই কথা বলতে পারে না, মানে মানুষের ওই সময় এরকম সংস্কৃতি প্রকৃতিতে মানুষের ছিল। হ্যাঁ, এক ঘর করে দিবে এমন জনরব শোনা যায়, মানে এমন কথা শোনা যায়। বাণীকণ্ঠ সচ্ছল অবস্থা, দুই বেলায় ভাত মাছ খায়, এই জন্য তাহার শত্রু ছিল। মানুষ ভালো চললে তো শত্রু থাকে, তাই না? এবার দেখো স্ত্রী পুরুষে মানে স্বামী স্ত্রীর বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণীকণ্ঠ কোথায় গেল? বিদেশে গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো, মানে তারা কলিকাতা চলে যাবে আর কি। হ্যাঁ, বিদেশে যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশায় ঢাকা প্রবাদের মতো শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। হ্যাঁ, একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহার মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে চিফ ফেরিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, হ্যাঁ তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে চাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। হ্যাঁ বলিয়া আবার মাছ ধরার দিকে মনোযোগ দিল। মর্মবিদ্ধ হরিণী ব্যথার দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শোভা তেমনি প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসলো না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। কি খাইতেছিল? তামাক, এটা মনে রাখবা। শোভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপল মানে গাল, এই কপল মানে গাল, শুষ্ক কপলে অশ্রু গড়ায় পড়লো। তাহলে অশ্রু তো আর কপালে উঠবে না, অশ্রু তো গালের মধ্যে পড়বে, তাই না? এবার দেখো যে কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শোভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অস্ত্র জড়িয়া পড়িতে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশী রাত্রে, যে শুক্লা দ্বাদশীর রাত্রে, এইগুলো কিন্তু তোমার এমসিকিউ ইয়ার মধ্যে আসে, কয়ের মধ্যে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, দাগাই দিছে এই জন্য। শোভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীর তটে
স্বল্প সজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ, মুখ মানে বোবা, হ্যাঁ প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। দেখো এই শব্দার্থগুলো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে, এগুলো তোমার সঙ্গে কর্ম দিয়ে যেমন তর্জমা মানে অনুবাদের আমরা বুঝি মাদ্রাসা যেহেতু পড়ি, ঠিক না? এরপর তোমার উষ্ঠাধর, তারপর হচ্ছে যে অস্তমান, কিশলয়, যে এইটা কিশলয় এটা দেখবা। এবার বিজন মহত্ব, ছায়ালোক, হ্যাঁ এটা তন্নি, হ্যাঁ ঢেকিশালা, বোঝা গেল? এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ কিছু আছে, এগুলো একটু দেখে রাখবা। এই বছরে জিলিরব পূর্ণ, ঠিক আছে? গণ্ডদেশ মানে গাল, গণ্ডদেশ মানে গাল, আবার কপল মানে কিন্তু গাল। বিজন মূর্তি, এই যে কপল গাল, ঠিক আছে? নেত্রপল্লব চোখের পাতা, নেত্রপল্লব শুক্লা দ্বাদশী মানে কি চাঁদের দ্বিতীয় দিনকে বলা হয় শুক্লা দ্বাদশী, এটা মনে রাখবা, শুক্লা দ্বাদশী চাঁদের দ্বিতীয় দিন। এবার দেখো ছিফেলিয়া মাছ ধরা কার প্রধান শখ ছিল? হ্যাঁ এই যে প্রতাপের, ঠিক আছে? এরপর হচ্ছে বাণীকণ্ঠের কি শুষ্ক কপলে অশ্রু গড়িয়া পড়িতেছিল কেন? শোভাকে বিয়ে দেবেন বলে, হ্যাঁ শোভা কথা বলতে পারে না বলে মেয়েটির ভবিষ্যৎ ভেবে, কথা বলতে পারে না এই জন্য তার হবে না, ঠিক না? দেখ কোনটা উত্তর হবে এটা তোমরা কমেন্টে তোমরা জানিয়ে দিবা, ঠিক আছে? এই এমসিকিউ গুলো, এই উত্তরগুলো তোমরা কমেন্টের মধ্যে জানাইবা, এই পুরো গল্পটা পড়ার পর তোমরা কতটুকু তোমরা বুঝতে পারলা, ঠিক আছে? ওকে, এবার দেখো এই যে তোমাদের সৃজনশীল থাকবে, তাই না? দেখো এই সৃজনশীল আমরা একটু আসুক আর না আসুক আমরা একটু সলভ করি এটাকে, ঠিক আছে? জাস্ট আমরা মানে গল্পটা বোঝার জন্য আমরা এটা একটু সলভ করবো। সবার গ্রামের নাম কি, যে আমি দেখাইছিলাম না যে সবার গ্রামের নাম কি? চণ্ডীপুর। এবার পিতামাতার নীরব হৃদয় ভার কথা যেটা লেখক কি বলতে চেয়েছেন? ওই যে সবাই কথা বলতে পারে না, ঠিক আছে? সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতো নাকি, এগুলো বানাই লাগবা। সে নীরব, তার পিতামাতার নীরব হৃদয় ভার সে বহন করছে, তার পিতা বহন করছে, তাই না? তো যাক আজকে আমাদের এই পর্যন্তই, তাহলে আমাদের শেষ। শেষমেশ যেটা বলার সেটা তোমার লেখক পরিচিতি। লেখক পরিচিতি আমি পরে বলতে মানে সবার শেষে আমি রাখছি, কারণ প্রথমে আমরা লেখক পরিচিতি পড়লে কি হয়, এগুলো পরে ভালো লাগে না গল্প পড়তে, এই জন্য সবার শেষে আমি লেখক পরিচিতি রাখছি, ঠিক আছে? দেখো লেখক পরিচিতি জাস্ট তোমরা একটু পড়ে নিবা গুরুত্বপূর্ণ লাইনগুলো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে তোমার 25শে বৈশাখ 1268 সালে, অন্তত এইটা মনে রাখবা, এই ইংলিশটা অন্তত মনে রাখবা। 1861 7ই মে 1861 জোড়াসাঁকোর পরিবারে তিনি কি করতে, তিনি জন্মগ্রহণ করেন, এবং তার যে মৃত্যু সালটা আছে, যে মৃত্যু সাল হচ্ছে এই যে 1941। মনে রাখবা কিভাবে, দেখো এখানে 1861, দেখো এই যে 1861, এই যে 1861, আর এখানে তোমার 1941, তাহলে শেষ কিন্তু এক, এখানে শেষে এক, এখানে প্রথমে এক, এখানে কিন্তু প্রথমে এক, ঠিক আছে? এমসিকিউর মধ্যে বেশি আসলে তুমি মনে রাখতে পারো। এবার তার উল্লেখযোগ্য কিছু উপন্যাস আছে এখানে, হ্যাঁ এই যে উপন্যাসগুলো খাতার মধ্যে তুমি লিখে রাখলা, এই যে তার উপন্যাস, তার ছোট গল্প, ঠিক আছে? হ্যাঁ তিনি নোবেল পুরস্কার পাইছে, এই যে দেখো তুমি 2013 সালে তিনি নোবেল পুরস্কার পান কিসের জন্য? গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কি দেওয়া হয়? নোবেল পুরস্কার থাকে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, ঠিক আছে? তো এগুলো হ্যাঁ তোমরা একটু দেখে নেবা, পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা এটা তোমরা ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। তোমাদের সকল বিষয়ে আমরা ক্লাস আমাদের এই চ্যানেলে, এই পেজের মধ্যে আমরা দিব ইনশাল্লাহ। আর অবশ্যই যারা তোমরা আমাদের প্রাইভেট গ্রুপে যারা তোমরা ভর্তি হতে চাচ্ছ, যে হ্যাঁ প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে সম্পূর্ণ ক্লাসগুলো খুব ভালোভাবে তোমরা করার জন্য, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কি করতে পারো, তোমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো দেখো তোমরা এই নাম্বার তোমরা যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে নক করো, তোমরা তারা প্রাইভেট গ্রুপে যারা ভর্তি হতে চাচ্ছ, ঠিক আছে? তোমরা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এই পিডিএফ পেয়ে যাবা, সেখানে এমসিকিউ দেওয়া হবে, সমস্ত কিছু তোমাদের সেখানে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? একটা কোর্সের মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো অবশ্যই আল হিকমা অনলাইন মাদ্রাসা ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।